পরে দেখছি কি। আচ্ছা, তো দেখো, এখন কথা হচ্ছে আমরা শামসুর রহমানকে নিয়ে পড়বো, রহমান না, এটা কিন্তু শামসুর রহমান না, রাহমান, ঠিক আছে, রাহমান। বুঝছো আমরা কাকে নিয়ে পড়বো? শামসুর রহমানকে নিয়ে, বুঝছো? হ্যাঁ, মনে হয় কেউ একজন রেহান ভাইয়াকে চাচ্ছে, রেহান ভাইয়াকে। হ্যাঁ, রেহান ভাইয়াকে। আমরা ক্লাস শেষ করে দেখবো যে রেহান ভাই। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে কাকে নিয়ে পড়বো তাইলে? হাই, আবার বলে রহমান। রহমানকে নিয়ে পড়বো, শামসুর রহমান কি? রহমান। নিশাদ, কাকে নিয়ে পড়বো আজকে? নিশাদ কই? হাই, কাকে নিয়ে পড়বো আজকে? শামসুর রহমান। তো এখন কথা হচ্ছে উনার নাম কেন রহমান না হয়ে রহমান হইলো বলো? কেউ কি বলতে পারো যে উনার নাম কেন রহমান না হয়ে রহমান হইলো? তুমি কি বলতে পারো? ও সার্টিফিকেটে ভুল দিয়ে দিছিল। ওয়াও। উনার সময় মনে হয় আমার মতন অবস্থা হইলো, যেমন আমার আম্মুর নাম বেগম আর খাতুন একসাথে মিশাই দিয়েছে। তো উনারও এরকম লোক আইছিল মনে হয় বাড়ি, রহমান রহমান লিখে দিয়েছিল, তাই না? শোনো আমি বলি, ইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছ? আরেকজন কে আছো জানো? মোহনা, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো, বুঝছো? বাংলা পড়াচ্ছি তো এই জন্য একটু মজা মজা করছি, ঠিক আছে? বাংলা পড়াচ্ছি বলে একটু মজা মজা করছি, বুঝছো? তো এখন আমরা যদি শামসুর রহমান সম্পর্কে কথাবার্তা বলি, শামসুর রহমান, তো এখন এই শামসুর রহমান আসলে কে ছিলেন? দেখো, শামসুর রহমানের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, যে তিনি নাস্তিক ছিলেন, বুঝছো? তো এইটা আসলে একদম কংক্রিট কিছু না, তিনি নাস্তিক ছিলেন, এটা আসলে একদম কংক্রিট কোনো প্রমাণ নেই যে আসলে তিনি নাস্তিক ছিলেন কি আস্তিক ছিলেন। এইটা একটা বিতর্কিত বিষয়, তো এইটা নিয়ে আমরা খুব একটা কথা না বলাই ঠিক। কিন্তু আমি তোমাদেরকে একদম স্পেসিফিকলি যদি বলি, তাহলে এই, আমাকে কিছু বলছো? আমাকে কিছু বলছো? এই মোহনা, মোহনা, আমাকে কিছু বলছো তুমি? তাইলে তোমার এই দিকটা মনে হয় কেউ কথা বলছে। একটু বলো যে একটু আস্তে কথা বলতে, আমার ক্লাস নিতে অসুবিধা। তো এখন দেখো, যে শামসুর রহমান মোটামুটি নাস্তিক ছিলেন বলে অনেকে ধরে নেয়, যার কারণে তিনি আল্লাহর নাম বা সৃষ্টিকর্তার নাম রহমান না রেখে তিনি নিজের নামে একটা আকার লাগাই রাখছেন, বুঝছো? রহমান করে ফেলছেন, রহমানকে রাহমান করে ফেলছেন। এটা অনেকের ধারণা, এ ধারণা ভুল হতে পারে, সঠিকও হতে পারে। বাট সে আস্তিক কি নাস্তিক ছিল সেটা নিয়ে আমাদের খুব বেশি খুব বেশি মনে করো পড়াশোনা নাই। আমাদের পড়াশোনা হলো তার শিল্পকর্ম নিয়ে, বুঝছো? আমরা যখন রবীন্দ্রনাথের সোনার তরী পড়েছি, সোনার তরী, তখন আমরা দেখছি যে আমাদের কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী না, সবকিছুই অস্থায়ী, সবকিছুই আমাদেরকে নিয়ে যেতে আমরা কিছুই নিয়ে যেতে পারি না। আমাদের যে শিল্পকর্মগুলো আছে, আমরা যে কাজগুলো করেছি, এই কাজগুলো আমরা পৃথিবীতে রেখে যাই, আর সবকিছুই সবকিছুই আমরা পৃথিবীতে রেখে যাই, আর কোনো কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারি না, বুঝছো? তো এই শামসুর রহমান তিনি আস্তিক ছিলেন কি নাস্তিক ছিলেন এটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা জানা যে তিনি আসলে তিনি আসলে কি কি রচনা করে গেছেন। তো শামসুর রহমান খুবই খুবই মেধাবী একজন লেখক ছিল। তার অনেকগুলা বিখ্যাত গ্রন্থ আছে, কবিতার গ্রন্থ, এবং মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে তার গ্রন্থগুলো অনেক বেশি মানুষকে উদ্দীপনা যোগাইছে, বুঝছো? আমার কথা কি বুঝতে পেরেছো?
তো আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, তো এই শামসুর রহমানের অনেকগুলো লেখা আছে, যার মধ্যে একটা হলো বন্দি শিবির থেকে, কি নাম? বন্দি শিবির থেকে, কি নাম? বন্দি সিমের থেকে। বন্দি শিবির থেকে। তার মারাত্মক মারাত্মক একটা লেখা বন্দি শিবির থেকে, বুঝছো? তাছাড়াও আরেকটা লেখা আছে, যে লেখাটা তোমরা পড়বা, সবাই পড়বা, আমার আমার মনে হয় যে তোমাদের সবার পড়া উচিত। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, সেটা হলো স্বাধীনতা তুমি। এই কবিতাটা সবাই একটু পড়বা তো, স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি। ঠিক আছে, এই কবিতাটা তুমি একবার পড়বে, and তুমি যদি আসলে ম্যাচিউরড কেউ হয়ে থাকো, তাহলে তোমার গায়ের লোম দাঁড়ায় যাবে এই কবিতাটা পড়ার পরে। স্বাধীনতা তুমি, এই কবিতাটা একবার পড়বা। এবং তার লেখা আরো একটা মারাত্মক কবিতা আছে, যেটার নাম হলো আসাদের ষাট। আসাদের ষাট। হ্যাঁ, এই কবিতাগুলা এই কবিতাগুলা তুমি তুমি গুগল থেকে পড়তে পারো, সবচাইতে ভালো হয়। আবার বই কিনে পড়তে পারো, তুমি বন্দি শিবির থেকে বইটা কিনলেই অনেক কবিতা পেয়ে যাবা, বুঝছো? তো আমার মনে হয় যে প্রত্যেকের বই কেনা উচিত। বই কিনে কেউ দেউলিয়া হয় না, এই কথাটা একটা মিথ্যে কথা, বুঝছো? বই কিনে কেউ দেউলিয়া হয় না, এই কথাটা একটা মিথ্যে কথা। আমার ঘরে প্রায় ধরতে গেলে 50 থেকে 60-70 হাজার টাকার বই আছে শুধু, বুঝছো? তো বই কিনে দেউলিয়া হয় না, এটা ভুল কথা, বুঝতে পেরেছো? এখন বই কিনবা, বই কিনবা, ঠিক আছে, বই কেনা ভালো। আর নিশাতের বাড়ি তো বইয়ের কোনো অভাবই নেই, বুঝছো? আমার চাইতেও নিশাতের বাড়ি আরো বেশি বই আছে। তো দেখো, এখন আমাদের জানার দরকার যে শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন, এটা আমরা একটু জানবো। তিনি 23 অক্টোবর 1929 সালে জন্মগ্রহণ করে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তিনি জন্মগ্রহণ করেন কোথায়, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও, তার 15 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন 14তম, মানে চতুর্দশ। তার মানে আমাদের শামসুর রহমানের ভাই ছিল মাত্র 15 জন, বুঝছো? একটা ছোট্ট একটা ফ্যামিলি, মাত্র 15 জন ভাই বোন ছিল। তার মধ্যে সে হলো 14 নম্বরে, বুঝছো সবাই? হ্যাঁ, আচ্ছা। তো এখন তিনি যখন ছোট ছিলেন, তখন তিনি ওই রবীন্দ্রনাথ আর নজরুল, এই দুইটা লেখকের লেখা পড়ে তিনি হচ্ছে নিজেকে বিল্ড আপ করেছেন, বুঝছো? তুমি যদি নজরুল পড়ো, বোঝো, তুমি যদি নজরুল পড়ো, তাইলে তোমার মধ্যে যে পরিমাণ বিদ্রোহ চলে আসবে, তুমি অন্যায়ের দিকে তাকাই কথা বলবা, জাস্ট অন্যায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারবা তুমি যদি নজরুল পড়ো। এন্ড শামসুর রহমান সেই কাজই করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় যখন সবাইকে মেরে ফেলা হচ্ছিল লেখার জন্য, সেই সময়টায় তিনি স্বাধীনতা তুমি নামের একটা বই বের করেন। যেই বইয়ের নাম যদি শামসুর রহমান দিতেন, লেখকের নাম যদি শামসুর রহমান দিতেন, তাহলে শামসুর রহমান বেঁচে থাকতো না, তাকে মেরেই ফেলা হতো। তো ওই ধরনের যে প্রতিবাদী বই ছিল, ওই বইগুলোর নাম, তার লেখকের নাম ছিল হলো মজলুম আদিব। কি নাম ছিল? মজলুম আদিব। মানে এই যে যেসব প্রতিবাদী বইগুলো ছিল, ওই বইগুলো শামসুর রহমান নাম দিয়ে কখনোই প্রকাশ করেন নাই। উনি প্রকাশ করেছিলেন মজলুম আদিব এই নাম দিয়ে। আমার কথা বুঝছো? তিনি কি নাম দিয়ে প্রকাশ করেছিলেন? মজলুম আদিব। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, আমার কথা কি বোঝা যায় বলতো? এখন এই মজলুম আদিব যে তিনি কেন এটা করেছিলেন বলতো আমাকে? কারণ ওই টাইমে তিনি যদি ছদ্মনাম না নিতেন, ওই টাইমে তো তিনি যদি ছদ্মনাম না নিতেন, তাহলে তো তার বেঁচে থাকারই কথা না, বুঝছো? তো এই ছদ্মনাম কেউ নাই ফালতু ফালতু কোনো কারণ ছাড়া। আবার কেউ নাই কিসের জন্য বলতো? কেউ নাই হলো তোমার প্রয়োজনের তাগিদে। যেমন আমাদের নজরুলের ছদ্মনাম ছিল হলো ধূমকেতু, ধূমকেতু, বুঝছো? আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার ছদ্মনাম ছিল বনফুল। আমরা যদি আমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম বলি অনেকে, এই তোমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছো কেউ? মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনছো? বেশিরভাগ যে লেখাগুলো আছে, সেই লেখাগুলো সব মানিক বন্দ্যোপাধ্যায় নামে লেখা না? হ্যাঁ, সব বেশিরভাগ যে লেখাগুলো আছে, এই লেখাগুলো মানিক বন্দ্যোপাধ্যায় নাম দিয়ে লেখা কিনা বলো তো? আমরা যেই লেখাগুলো পড়ি, সেই লেখায় কি নাম দেওয়া থাকে? মানিক বন্দ্যোপাধ্যায় নাম দেওয়া থাকে না? এই তোমরা কি তৈলচিত্রের ভূত এই গল্পটা পড়েছো সবাই? তৈলচিত্রের ভূত ক্লাস 8-এ পড়ার কথা ছিল, নিশাত কেন পড়ো নাই বলো তো?
পড়ছিলাম মনে হয় না। আচ্ছা, মোহনা কি পড়ছো তৈলচিত্রের ভূত? হবে আচ্ছা, কে লিখছে ওইটা? মানে বন্ধু। মানিক বন্দ্যোপাধ্যায়। এখন এই যে মানিক বন্দ্যোপাধ্যায়, এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আমরা বলছি, আসলে কি ওনার নাম মানিক বন্দ্যোপাধ্যায়? তোমরা কি কেউ জানো যে মানিক বন্দ্যোপাধ্যায় আসলে কারোর নামই না? এটা কি তোমরা কেউ জানো নাকি আজকে প্রথম শুনলে আমার মুখে? আচ্ছা প্রথম শুনি। হ্যাঁ, তো এরকম অনেক জিনিসই তোমরা প্রথম শুনবা, বুঝছো, যে এটা তোমাদের আগেই শোনা উচিত ছিল। মানিক বন্দ্যোপাধ্যায় কোনো মানুষের নাম না। মানিক বন্দ্যোপাধ্যায় হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। কার ছদ্মনাম? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায়। কি বললাম আমি? মোহনা বলো। মোহনা, জি ভাইয়া। আমি কি বললাম বলো। আমি কি বললাম? আমরা যেটারে মানিক বন্দ্যোপাধ্যায় বলছি, বুঝছো, আমরা মানিক বন্দ্যোপাধ্যায় বলছি না। জি ভাইয়া। এই মানিক বন্দ্যোপাধ্যায় আসলে কারোর নামই না। মানিক বন্দ্যোপাধ্যায় হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। কার ছদ্মনাম? প্রবোধ কুমার। আমি আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। বলো তো ভাই, আপনার উচ্চারণ বুঝি না। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো মানিক বন্দ্যোপাধ্যায়। আমার কথা বুঝছো? এখন তোমাদের কি কারো জানতে ইচ্ছা হয় যে আসলে মানিক বন্দ্যোপাধ্যায় কেন প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নামে বাদ দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় নামে লিখছিলে? এটা কি তোমাদের কারো জানতে ইচ্ছা হয়? হ্যাঁ, না কেন? তোমাদের কি কারো জানতে ইচ্ছা হয় নিশাত, যে মানিক বন্দ্যোপাধ্যায় কেন নিজের নাম ব্যবহার না করে মানিক বন্দ্যোপাধ্যায় দিয়ে সবকিছু লিখছে? তোমাদের কি কারো জানতে ইচ্ছা হয়? নিজেদের মাইক অফ হয়ে গেছে। আচ্ছা, তো আমি তোমাকে বলি, তোমার কি জানতে ইচ্ছা হয়? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমি তোমাকে বলি, দেখো, এই যে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় লেখালেখি যেদিন থেকে শুরু করলো ওই দিন তার জীবনের সবচেয়ে খারাপ দিন শুরু হয়। মানে মানিক বন্দ্যোপাধ্যায় ছিল হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, বুঝছো। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন সায়েন্সের স্টুডেন্ট, এন্ড উনি খুব মেধাবী স্টুডেন্ট ছিলেন। উনি যেদিন থেকে লেখালেখি শুরু করলো, ঠিক সেদিন থেকে উনার মনে করো জীবনের পড়াশোনা সব নষ্ট হওয়া শুরু করলো, বুঝছো। এন্ড উনি খুব খারাপ ভাবে মারা যায়, মানে উনার মারা যাওয়ার সময় উনি কোনো অ্যাসেট ফ্যাসেট কিছু রেখে যেতে পারে নাই। বেশিরভাগ লেখকই মারা যায় খুব করুণ ভাবে। তো তার মধ্যে একজন হলো আমাদের মানিক মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই মানিক বন্দ্যোপাধ্যায় লেখালেখি করার কোনো ইচ্ছাই তার ছিল না। শনিবারের বা রবিবারের চিঠি বা শনিবারের চিঠি এরকম একটা পত্রিকা ছিল, যেই পত্রিকায় নতুন লেখকদের সুযোগ দেওয়া হতো, বুঝছো, যেই পত্রিকায় নতুন লেখকদের সুযোগ দেওয়া হতো। এখন মানিক বন্দ্যোপাধ্যায় একটা মেসে থাকতেন, যেই মেসে সবাই চেষ্টা করত যে ওই পত্রিকায় তাদের লেখা যেন ছাপা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কারোর লেখা কোনোদিন ওই পত্রিকায় ছাপা হতো না। বলো, বলো। এই ইয়া দেখতে পাচ্ছ, মোহনা বোর্ড? মোহনা বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ। পাচ্ছ? আচ্ছা, নিশা, তোমার নেটের সমস্যা দেখতে পাবা তুমি। আচ্ছা, তো এখন এই মানিক বন্দ্যোপাধ্যায় জেদ নিয়ে স্টুডেন্টের ওই মানে তোমার বন্ধুদের সাথে জেদ নিয়ে প্রথম একটা লেখা লেখে, এবং তিনি চ্যালেঞ্জ করে যে আমি প্রথম যেই লেখাটা লিখছি ওইটাই পত্রিকায় ছাপা হবে। এন্ড তিনি ভাবে যে কোন নাম দিয়ে তিনি লিখবেন। তো পরবর্তীতে তিনি মাথায় আসে তার মা তাকে মানিক বলে ডাকতো, তো তিনি নিজের নাম মানিক বন্দ্যোপাধ্যায় দিয়ে লেখাটা প্রকাশ করেন, এন্ড ওই লেখাটা ছাপা হয় পরের সপ্তাহে, বুঝছো। তো এই হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের ডাউনফল শুরু হলো। মানে ওই যে লেখালেখির যে জনপ্রিয়তা, এইটা যখন বাড়তে থাকে, মানিক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে তার লেখাপড়া থেকে তলানির দিকে চলে যায়, বুঝছো আমার কথা। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় দেখবা বিজ্ঞান আছে, তৈলচিত্রের ভূত দেখবা যে সায়েন্স ফিকশন টাইপের বিজ্ঞান আছে। তো আমরা শামসুর রহমান পড়ছিলাম, তো শামসুর রহমান নিয়ে আমি অনেক কিছু তোমাদের সামনে আনছি। এত কিছু আসলে তোমাদের লাগার কথা না। তিনি কোথা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন, তিনি কোথায় মাস্টার সম্পন্ন করেন, এইগুলো তোমাদের লাগার কথা না। বাট সরকারি চাকরি, তিনি সর্বপ্রথম ঢাকা রেডিওতে চাকরি শুরু করেন।
বুঝছো? বলো। আমি এখনো পর্যন্ত তাইলে তুমি এক কাজ করো, রিজয়েন করো, রিজয়েন করো। আচ্ছা, মোহনা, মোহনা। আচ্ছা, ও রিজয়েন করতে লাগুক, ততক্ষণ আমরা কথা বলি। আসো, তোমার কি অবস্থা বলো। ভালো। তুমি আপনি যে পড়ান এটা কোনো বইতে সিলেবাসে নেই। আমি যেটা পড়াচ্ছি এটা সিলেবাসে নেই? হ্যাঁ, হ্যাঁ মোহনা, কি বলো? আমি যেটা আমি যেটা পড়াচ্ছি ওটা সিলেবাসে নাই? হ্যাঁ, না ভাইয়া। তাই? তুমি সিলেবাস দেখেছো? হ্যাঁ। ওয়েট ওয়েট, তুমি তুমি লাফায়ো না। এই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা সিলেবাসে নাই? এই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটা সিলেবাসে নাই মোহনা? আমাদের আমরা দেরি তো। এইটা তোমাদের সিলেবাসে আছে, বুঝছো? এটা 100% তোমার সিলেবাসে আছে, দেখছো? এই যে, এই দেখো, এই দেখো তোমার সিলেবাস। তুমি 26 সাল না? এই দেখো। এটা তো 2500। আরে তুমি একটু থামো বাবা। বুঝছো মোহনা? মোহনা, এটা তোমার সিলেবাস। হ্যাঁ, বলো। কিছু বলছো মোহনা? মোহনা, মোহনা, মোহনা আছে? হ্যালো? নিশাত, মোহনা আছে? কথা বলে না কেন? আপনি কি আমার সিলেবাসের কথা বলছিলেন না? হ্যাঁ, কি আমার সিলেবাসের কথা বলছিলেন না মোহন? তোমাদের সিলেবাস তো একই সবার। ও কোথা থেকে কি সিলেবাস পাইছে আমি তো বুঝতে পারছি না। আমাদেরও তো বার্ষিকে নেই। বার্ষিকে থাকা লাগবে না, এই যে এসএসসি তে আছে কিনা তাই দাও। তো সব তো মোহনা কই? আমরা তো হ্যাঁ, মোহনা। মোহনা, এই মোহনা কথা বলছে না কেন? রিজয়েন করবে তো। বল। হুম? মোহনা,
তুমি কি পড়ানো শুরু করব? হ্যাঁ, আমি কি পড়ানো শুরু করব? বলো। হ্যাঁ করেন। এই, তুমি কনে থাকো বুঝি না তো। পড়াতে বললো। আচ্ছা, দেখুন, দেখো, তিনি দীর্ঘদিন ধরে আমার কথা ক্লিয়ার শুনতে না পারলে বললো। আচ্ছা, সাংবাদিকতা কি তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন? আচ্ছা, কোথায় কোথায় করেন এই জিনিসগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে প্রথম কবিতা দেখো, শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় কত সালে? 1948 সালে সাপ্তাহিক সাম্প্রদায়িকতা পত্রিকায়, বুঝছো? আচ্ছা, শামসুর রহমানকে কি বলা হয়? আধুনিক বাংলার প্রধান কবি। শামসুর রহমানকে বলা হয় আধুনিক বাংলার প্রধান কবি। এবং মুক্তিযুদ্ধে তার অস্ত্র, আমি একটু আগে তোমাকে বলছিলাম যে মুক্তিযুদ্ধে তার যে অস্ত্র সেটা ছিল কলম। তার কলম মুক্তিযুদ্ধের সময় মারাত্মক ভূমিকা রাখে। আচ্ছা, বিখ্যাত যেসব কাব্য ছিল তার মধ্যে কি? এক নম্বর হচ্ছে প্রথম গান, দুই নম্বর হচ্ছে দ্বিতীয় মৃত্যুর আগে। এটা প্রকাশিত হয় 1960 সালে। এরপরে মুক্তিযুদ্ধের যে কবিতাগুলো ছিল, মুক্তিযুদ্ধের সময় লেখা যে কবিতাগুলো ছিল, এগুলো তোমরা অবশ্যই পড়বা। একটা হলো আসাদের ষাট, দুই নম্বর হলো স্বাধীনতা তুমি, তিন নম্বর হলো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, যেটা আজকে পড়াবো। এরপরে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। এরপর প্রেমের যে কবিতাগুলো আছে ওইগুলো না পড়লেও হবে। একটা হলো উষ্ণতার জন্য, স্মৃতির দহনলে, আর একটা হলো নীল তারা তোমার চোখ। বুঝছো? নীল তারা তোমার চোখ। এইগুলা প্রেমের প্রেমের কবিতা, এগুলা না পড়লেও হবে। বাট মুক্তিযুদ্ধের কবিতাগুলো অবশ্যই সবাই পড়ো। এখন এখন কথা হচ্ছে আসাদের ষাট, বুঝছো? আসাদ কে ছিল আমি বলবো, পরে বলবো এক সময়। তো এখন তার পুরস্কার কি কি ছিল বলো? সে 21 পদক পাইছিল, স্বাধীনতা পদক পাইছিল, এবং অনন্ত সাহিত্য পুরস্কার, ভাস্কর নন্দী পুরস্কার সহ বহু সম্মান সে পাইছে। বুঝছো? এবার আসো আমরা শুরু করি। সে মৃত্যুবরণ করেন কত সালে? সে মৃত্যুবরণ করে হচ্ছে 17ই আগস্ট 2006। 17ই আগস্ট 2006 এই সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবং তার সমাধি কোথায়? তার সমাধি হলো বনানী কবরস্থান। তার সমাধি হলো বনানী কবরস্থান। এই কথাগুলো যেন মাথায় সেট থাকে সবার। আচ্ছা, তো এখন এখন আমরা কবিতার মধ্যে ঢুকবো। কবিতার মধ্যে ঢুকবো। আচ্ছা, আমাকে দুইজনই বলো, কবিতা কি আমি খুব বেশি ডিপে পড়াবো, নাকি আমি আস্তে আস্তে উপর দিয়ে পড়াই যাব? কোনটা বলো? আমি কি ডিপ থেকে পড়াবো নাকি উপর দিয়ে পড়াই যাব? কোনটা বলো? ডিপ করেই পড়ান। ডিপ করে পড়াবো, আচ্ছা। এন্ড মোহনা, এটা শিওর থাকো, এটা তোমার পরীক্ষাতে আছে, বুঝছো? আচ্ছা। আচ্ছা, তো এখন স্বাধীনতা তুমি। এখন তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এই কবিতাটা আমরা পড়া শুরু করছি। সবাই খুব বেশি মনোযোগ দাও। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। দেখো, এই যে রক্তগঙ্গা, এই রক্তগঙ্গা বলতে কি বোঝানো হয়েছে বলো? এই রক্তগঙ্গা বলতে বোঝানো হয়েছে রক্তের নদী। মানে তোমাকে পাওয়ার জন্য, মানে এই স্বাধীনতা তোমারে পাওয়ার জন্য আমাদের আর কতবার রক্তের নদী বহতে হবে, আর কত মানুষ মরতে হবে, আর কতবার আমাদের গায়ে রক্ত ঝরাতে হবে। আমার কথা বুঝছো কি বলতে চেয়েছে লেখক জি এখানে? ভাই। আর কতবার আমাদের রক্তের নদীতে ভাসতে হবে, আর কতবার আমাদের রক্ত ঝরাতে হবে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এখন এই খান্ডব দাহন জিনিসটা কি তোমরা কি কেউ জানো? জি ভাইয়া। এই খান্ডব দাহন কাকে বলে তোমরা কি জানো? না। নিশাত, আমাকে বলো তো খান্ডব দাহন কাকে বলে? নিশাত। খাদ্যের অভাবে। হ্যাঁ, খাদ্যের অভাব। না না, খান্ডব দাহন, এই খান্ডব দাহন বলতে কি বোঝায়? এই নিশাত কই? নিশাত কি আছে? হ্যাঁ, নিশাত, নিশাত। আচ্ছা, তো দেখো, এই খান্ডব দাহন হচ্ছে আমরা মহাভারত থেকে পাই। কোথা থেকে পাই বলতো? মহাভারত। খান্ডব দাহন আমরা পাই হচ্ছে মহাভারত থেকে। এখন মহাভারতে পঞ্চপাণ্ডবের নাম শুনেছো তোমরা? অর্জুন, ভীম, যুধিষ্ঠির।
এদের নাম শুনেছো? তো এখন এই যে আমাদের মহাভারতের যে পঞ্চ পাণ্ডব যারা ছিল, পাণ্ডুরের ছেলে, বুঝছো, পাণ্ডুর রাজার ছেলে পঞ্চ পাণ্ডব, তো তারা একদিন তোমার খান্ডব নামের একটা উপত্যকা বা একটা জঙ্গলে, তোমার খান্ডব নামের একটা জঙ্গলে তারা কি করা শুরু করে বলতো? তারা হচ্ছে একটা যজ্ঞ করার প্রস্তাব করে বা যজ্ঞ করতে শুরু করে। এখন এই যে তারা যজ্ঞ করা শুরু করে, তো এই যজ্ঞ এই যজ্ঞের সময় তোমার যেই অগ্নিদেব ছিল, অগ্নিদেব, তোমার কথা শোনা যাচ্ছে? তুমি কোথায় গেছিলে? আমি এখানেই ছিলাম, আমি আচ্ছা, প্রশ্নের অ্যান্সার দিচ্ছি বাট আপনি ও আচ্ছা, দেখো অগ্নিদেব বা আগুনের দেবতা তার খিদে অনেক বেশি ছিল, বুঝছো? তো তিনি চাইছিলেন যে পুরো খান্ডব নামের যে জঙ্গলটা ছিল ওইটা খেয়ে ফেলে দিতে, বুঝছো? ওই খান্ডব নামের এই পুরো জঙ্গলটা খেয়ে ফেলে দিতে। তো এই খান্ডব জঙ্গলটা খেয়ে ফেলাই দেওয়ার জন্য তাকে সাহায্য করেছিল কে জানো? তাকে সাহায্য করেছিল কে বলো? তাকে সাহায্য করেছিল ভগবান বিষ্ণু, এবং বা তোমরা কৃষ্ণ বলতে পারো। এবং তার সাথে আরেকজন ছিল কে? ইন ভগবান ইন্দ্রের ছেলে, বুঝছো? ভগবান না, তাকে তোমরা বলতে পারো দেবতা, দেবতা ইন্দ্রের ছেলে, বুঝছো? দেবতা ইন্দ্রের ছেলে অর্জুন। তো এই ইন্দ্রের ছেলে এবং হচ্ছে তোমার আমাদের যে ইয়া ছিল তোমার কৃষ্ণ, বা যেটাকে আমরা বলতে পারি যে শ্রীকৃষ্ণই বলতে পারো বা বিষ্ণু বলতে পারো, তো তারা তোমার অগ্নিদেবকে সাহায্য করেছিল। এবং তাদের সহযোগিতায় এই খণ্ড যেই জঙ্গলটা ছিল ওই জঙ্গলটা পুরোটা পুরাই দেওয়া হয়, বুঝছো? ওই যে পুরো জঙ্গলটা পুড়ে যে তছনছ হয়ে যায় ওইটাকে বলা হয়েছিল খান্ডব দাহন। মানে খান্ডব জঙ্গলটা দাহন হয়ে যায়, মানে জ্বলে যায়। আমার কথা বুঝছো? কারোর কি বুঝতে অসুবিধা আছে? কিছুই শুনিনি। কোনটা শুনুনি বলো? ওই তো ওই জঙ্গল খেয়ে ফেলে যে আমি একটা বলছিলাম, এখন থেকে আর কিছু। আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলছি কিন্তু আমাদের ইয়া কি শুনছো তুমি? ওই যে তোমার নাম কি মোহনা? মোহনা, তুমি শুনছো? তুমি কি বুঝছো কিছু? আচ্ছা, তার মানে আমাদের খান্ডব দাহনটা আসলে কি ছিল? খান্ডব দাহনটা ছিল মহাভারতের খান্ডব নামের একটা জঙ্গল। ওই জঙ্গলটা অগ্নিদেব পুরাই দেয়। তো ওই পুরানোটা ছিল হচ্ছে খান্ডব দাহন। তো কবি শামসুর রহমান বলছেন যে আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, মানে এই স্বাধীনতা তোমারে আনার জন্য আর কতটা গ্রাম আমাদের পুরে ছারকার হয়ে যাবে, আমরা আর কতবার পুরবো। আমার কথা বুঝছো? আচ্ছা, তুমি আসবে বলে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো। আচ্ছা, এই কপাল ভাঙা মানে কি জানো? এই কপাল ভাঙা মানে বীরঙ্গনাদের বোঝানো হয়েছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, সাকিনা বিবি তো বলছি, বীরঙ্গনাদের বোঝানো হয়েছে। তো এখন এই যে সাকিনা বিবির কপাল ভাঙলো, তো এই বীরঙ্গনা কারা ছিল? যারা মুক্তিযুদ্ধের সময় ধর্ষিত হয়েছিল যেসব নারী, তাদেরকে বলা হয়েছে বীরঙ্গনা। এবং কপাল ভাঙা বলতে তাদের ইজ্জত নষ্ট হওয়াকে বোঝানো হয়েছে বা তাদের সম্ভ্রম হানিকে বোঝানো হয়েছে। তো বলা হয়েছে যে তুমি আসবে বলে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, মানে সকিনা বিবি ধর্ষিত হলো এক কথায়। স্মৃতি হয়েছে হয়েছে। আচ্ছা, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী, ঠিক আছে? এই যে স্মৃতির সিঁদুর মুছে যাওয়া, এখন স্মৃতির সিঁদুর মুছে যাওয়া মানে হলো স্বামী মারা যাওয়া, বুঝছো? তো স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী, তার মানে হরিদাসীর স্বামী মারা গেল। আমার কথা বুঝছো? তাহলে সকিনা বিবি ধর্ষিত হলো এবং স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী, মানে এই হরিদাসীর স্বামী মারা গেল। তার মানে এই স্বাধীনতাকে পাওয়ার জন্য আমাদের এত ত্যাগ করতে হলো, স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আমাদের এত ত্যাগ করতে হলো। আমার কথা কি বুঝছো তোমরা? হ্যাঁ, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনতা। মানে এই স্বাধীনতা তোমাকে আনার জন্য, তোমাকে আনার জন্য শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক চলে আসলো।
জলপাই রঙের ট্যাঙ্ক মানে পাকিস্তান মিলিটারির যে যুদ্ধ যান ছিল, যেটাই কোনো গোলা বারুদ নিয়ে ওরা আমাদেরকে আক্রমণ করত, ওইটা চলে আসলো। ওইটা আসলো বলেই তো আমরা তাদের সাথে যুদ্ধ করে স্বাধীন হতে পারলাম। তো বলা হয়েছে যে এই যে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে আসলো। তো তুমি কবে আসবা স্বাধীনতা? আমার কথা কি বুঝতে পেরেছো? ছাত্রবাস বস্তি উজাড় হলো মানে ওই সময়টাই, ওই যে 71-এর সময় অনেক ছাত্রবাস মানে ছাত্রদের থাকার জায়গা পাকিস্তানে নষ্ট করে দিয়েছে। অনেক জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হলের ছেলেদের গণ মেরে ফেলা হয়েছে গুলি করে, বুঝছো? আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বো সেই বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেদের গুলি করে গণহারে মেরে ফেলা হয়েছে। তো এই যে ব্যাপারটা, যে সকিনা বিবির কপাল ভাঙলো, তারপরে এই যে ছাত্রবাস বস্তি উজাড় হলো, ইকুয়েলস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। এখানে খই ফোটানো মানে হচ্ছে গুলি বের হওয়া, বুঝছো? যেখানে সেখানে গুলি করে মানুষকে মেরে ফেলে দিল। কার জন্য? স্বাধীনতার জন্য। আমার কথা কি বুঝতে পারছো? কবিতার মূল ভাবটা কি তোমরা বুঝতে পারছো বলো তো? হ্যাঁ, বুঝতে পারছি। তোমার কাছে কি অনেক কঠিন লাগছে এটা? না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে আমি অনেক উল্টো পাল্টা জিনিস পড়াচ্ছি তোমাদের? আপু, মোহনার কাছে এটা মনে হচ্ছে, তাই না মোহনা? তোমার মনে হচ্ছে না ভাইয়া কি উল্টো পাল্টা জিনিস পড়াচ্ছে আমাদের? তোমার কি পড়ানো ভাল লাগছে? তোমরা বললে আমি ডাইরেক্ট কবিতা রিডিং পড়ায় চলে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। ওইভাবে পড়ানো, আপনি যেভাবে পড়াচ্ছেন। মোহনা, তুমি কি ওর কথায় একমত? জি ভাইয়া। তোমরা কি কেউ বোরিং ফিল করছো? হ্যাঁ, নেটওয়ার্ক প্রচুর প্রবলেম, কিছু শুনতে পাচ্ছি না। মোহনা কি বোরিং ফিল করছো? মোহনা, জি ভাইয়া। তুমি কি বোরিং ফিল করছো? জি না ভাইয়া। আমার খাওয়া দেখে কারো লোভ লাগছে? আমি নিজেও ও, মোহনার কি লোভ লাগছে? না। লাগলেও কি বলবে না? বলবে না? আমি খারাপ জিনিস খাচ্ছি, আমলকি খাচ্ছি, এটা তোমরা খাও না, বুঝছো? আমি খাই, আমি আমলকি আচ্ছা, তো খাই, আমি কিছু শুনতে পাচ্ছি। তা আমি তো বলা শুরু করি, বলো। আচ্ছা, তো স্বাধীনতা তোমার জন্য থুত্তুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের। হ্যাঁ, এই যার ওখানে আজান হচ্ছে সে মাইকটা একটু অফ রাখো। আচ্ছা, স্বাধীনতা তোমার জন্য এক থুত্তুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। এই দেখো, অপরাহ্ন বলতে বোঝানো হয়েছে দিনের শেষ। এই যে দিনের শেষ, এই দিনের শেষ বলতে আসলে এই যে বুড়ো বসে আছে, এই বুড়োর, এই থুত্তুরে বুড়োর শেষ জীবনকে বোঝানো হয়েছে। অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক তার চোখের নিচে, তার মানে তার জীবন শেষ পর্যায়ে চলে আসছে, সে দুর্বল হয়ে পড়েছে, এই জিনিসটা বোঝানো হয়েছে এখানে, বুঝছো? বাতাসে নড়ছে চুল, তার চুলগুলো বাতাসে নড়ছে, এবং এই অপরাহ্ন বলতে তার জীবনের শেষ সময় বা অন্তিম সময়, এই জিনিসটাকে বোঝানো হয়েছে, এবং তার মনের যে দুর্বলতা, এই দুর্বলতাকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ। এই যে উদাস দাওয়া, উদাস মানে হচ্ছে আনমনা, আর দাওয়ায় বসে থাকা মানে বাড়ির সামনে, বাড়ির সামনে বসে থাকা, বুঝছো? একা একা বসে থাকা, বুঝছো আমার কথা? আচ্ছা, এবার স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে স্বাধীনতার জন্য কে দাঁড়িয়ে আছে, তখন উত্তর হবে কি? মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে। স্বাধীনতার জন্য কে দাঁড়িয়ে আছে বলো তো? মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, বুঝছো? খুঁটি ধরে। তার মানে আমি তোমাকে বলি যে এই যে স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির যে একটা বউ ছিল, তার স্বামী মারা গেছে। হ্যাঁ, আজান হচ্ছে বলে মনে হয় শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছ?
বুঝতে পারছো? আচ্ছা, তো জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো, বলো। আপনি মনে হয় মাঝখানে কোনো লাইন বাদ দিয়ে গেছেন। আমি মাঝখানের লাইন বাদ দিয়ে গেছি? হয়তো বা। আচ্ছা, বাদ দিলে আমি শেষে কভার করে দেবো। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির বিধবা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, নরব কি নরবরে খুঁটি ধরে, বুঝছো? এরপরে আসো, তোমার জন্য স্বাধীনতা তোমার জন্য সগীর আলী শাহনবাজপুরের সেই জোয়ান কৃষক। এই লাইনগুলা, এই লাইনগুলা একদম মাথার মধ্যে গেঁথে নাও, এটা এমসিকিউ এর জন্য ফুল ইম্পর্টেন্ট। স্বাধীনতা তোমার জন্য শাহনবাজপুরের সেই জোয়ান কৃষক, জোয়ান কৃষকের নাম কি? সগীর আলী, কেষ্ট দাস, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, আর রাইফেল কাঁধে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ। এই তেজি তরুণ বলতে কাকে বোঝানো হয়েছে জানো? এই তেজি তরুণ বলতে আমাদের তোমাদের সবাইকে বোঝানো হয়েছে, যারা দেশের জন্য সবকিছু করতে পারে তাদেরকে বোঝানো হয়েছে এই তেজি তরুণ বলতে। তো ওই সময়ের প্রেক্ষাপটে ওই তেজি তেজি তরুণ বলতে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদের, বুঝছো, যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে, যাদের পতবারে একটা পৃথিবীর জন্ম হতে চলেছে। বুঝতে পেরেছো? একটা পৃথিবীর জন্ম হতে চলেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার পদধ্বনির তলে নতুন নিশান উড়িয়ে, নিশান মানে কি, নতুন পতাকা উড়িয়ে দামামা বাজিয়ে, দামামা শব্দের অর্থ হচ্ছে, দামামা শব্দের অর্থ হচ্ছে কি বলতো? দামামা মানে হচ্ছে যুদ্ধের ঘন্টা। দামামা বাজিয়ে মানে যুদ্ধের ঘন্টা বাজে দিক বিদিক, মানে চারদিক থেকে এই বাংলায়, মানে চারদিক থেকে এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা, মানে তোমাকে ফিরে আসতেই হবে স্বাধীনতা, বুঝছো আমার কথা? বলো তো, বুঝছো কিনা? হ্যাঁ জি ভাইয়া। তোমাদের কারোর কি এই বুঝতে অসুবিধা আছে, এই কবিতাটা বুঝতে? না না দুইজনের একজনের কি অসুবিধা আছে বলো তো? না। আচ্ছা, অসুবিধা যদি না থাকে তাহলে আমি এবার তোমাদের একটা কবিতা পড়াবো। কবিতার নাম হচ্ছে সেই দিন এই মাঠ, বুঝছো? সেই দিন এই মাঠ তোমাদের আছে, তাহলে আমি পড়াই দিই সেই দিন এই মাঠ। আচ্ছা বলো, সেই দিন এই মাঠ কে লিখেছে, কে বলতে পারবা? সেই দিন এই মাঠ, এটা কে লিখেছে? মোহনা কোথায়? নেই তো। আচ্ছা, আমরা আজকে সেই দিন এই মাঠ পড়াই, যা লিখেছেন হলো জীবনানন্দ দাশ। এখন জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা একটু হালকা হালকা জানতে চেষ্টা করি, আসলে জীবনানন্দ দাশ কে, বুঝছো? মোহনা জি কি ভাইয়া। আসছো? মোহনা আসছো? জি ভাইয়া। আচ্ছা, তুমি ছিলে কোথায় বলো তো? ভাইয়া আমাদের এখানে একটু নেটে সমস্যা করতেছে। আচ্ছা, তুমি কি বুঝতে পারছিলে আগের কবিতাটা? না। বোঝো নাই? তুমি আগের কবিতাটা কিচ্ছু শোনোনি? না।
আরে ওই আমি আগে যেটা পড়াই গেলাম তোমারে, তোমাকে পাওয়ার ওটা জন্য শুনছি কিন্তু পরের বলছি ওটা শুনিনি। ওরে আর কিছু পড়াইনি আমি রে বাবা, আমার তো ভয় পাওয়াই দিলে। না শুনি না তো। ওই ওইটা স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এটা বুঝছো তো? জি হ্যাঁ। আচ্ছা, তো তোমারে আমি একটা কথা বলি, জীবনানন্দ দাশ, এই লোকটা এই লোকটা সবচাইতে বেশি ভালোবাসতো যারে, তার নাম হলো প্রকৃতি, বুঝছো? তো এই প্রকৃতিরে ভালোবেসে প্রকৃতিরে নিয়ে এমন কিছু নেই যে এ লোক করিনি, বুঝছো? ও এমন এমন জিনিস হয়ে পৃথিবীতে ফিরে আসতে যায়, মানে একটা মানুষের কিন্তু কল্পনার একটা সীমা থাকে, ওই লোকের কোনো কল্পনার সীমা ছিল না। ও গোবরের পোকা হয়ে পর্যন্ত পৃথিবীতে আবার ফিরে আসতে চাইছে, মানে ও পৃথিবীর এতটাই ভালোবাসে, বুঝছো আমার কথা? মানে জি হ্যাঁ। জীবনানন্দ দাশ, এর জীবনে আনন্দ আর আনন্দ, কিন্তু মানুষটা আত্মহত্যা করে মারা যায়, বুঝছো? তো এই যে তোমরা দেখো না যে এই যে তোমার অনেকের নাম দেখে, অনেকে চেহারা দেখে মানুষে মনে করে যে সে খুব আনন্দে আছে, খুশিতে আছে, আসলে কিন্তু এসব কিছু না। মনের মধ্যে একটা আলাদাই জগৎ, বুঝছো? যেরকম আমি তোমারে বলি যে তোমাদের কাছে এখন মনে হয় যে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে সবকিছু, বুঝছো? তাই না? তাই মনে হয় না? জি হ্যাঁ। তাই যদি হয়তো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আত্মহত্যা করতো? হ্যাঁ, না। করতো না? মেডিকেল কলেজের ছেলেরা আত্মহত্যা করতো? না করে করে, ওরা আত্মহত্যা করে আসলে, এটা তো জানি না। প্রচুর পরিমাণে করে। আচ্ছা, আমি ঢাকা ভার্সিটির না, জি। তা তোমার কি মনে হয় যে আমি আমি বিশাল কিছু একটা? হ্যাঁ, তোমাদের কি ওটা আবার মেধাবী পরীক্ষা। দেখো, মেধা তোমাদের তোমাদের মেধা আমার চাইতে অনেক বেশি, কিন্তু সেটা হইলো তোমরা কাজে লাগাও না, বুঝছো? আমিও কাজে লাগাইনি তোমাদের মতন সময়ে, তোমরা কাজে লাগাবা, গুতো খাইতে খাইতে যে লাগাবা। ইন্টারভিউতে যখন আইসিটি পড়াবো না তোমাদের, তখন দেখবা কিরম লাগে, জি। বুঝছো? ইন্টারভিউটা তো আইসিটি তো আমিই পড়াবো তোমাদের, তখন দেখবা কেমনটা লাগে। তো এখন কথা হচ্ছে, সেই দিন এই মাঠ, এখন এই কবিতাটা মানে জীবনানন্দ দাশের যেই মনের যেই কল্পনা, মানে এই কল্পনা তুমি কোনোদিন মানে ইয়েই করতে পারবা না, মানে তুমি কোনোদিন চিন্তাই করতে পারবা না উনি কি না কি ভেবেছে। মানে উনার উনি প্রকৃতির এত বেশি ভালোবেসেছে, এই উনার প্রতিটা লেখায় তুমি এই ঘাস পাবা, তারপরে তুমি ঘাসের উপরে শিশির পাবা, মানে তুমি কি না পাবা জীবনানন্দের কবিতায়, বুঝছো? তবে জীবনানন্দের একটা গার্লফ্রেন্ড ছিল, এই জীবনানন্দের গার্লফ্রেন্ড সম্পর্কে জানো কেউ? না। হ্যাঁ, জানো না? না হ্যাঁ। জীবনানন্দের গার্লফ্রেন্ডের নাম হলো বনলতা সেন, বুঝছো? হ্যাঁ, এখন এইভাবে, বনলতা। হ্যাঁ বনলতা। জীবনানন্দের গার্লফ্রেন্ডের নাম কি? বনলতা সেন, বুঝছো? তো এখন এই বনলতা সেন যে আসলে কে ছিল, বুঝছো? এই বনলতা সেনটা যে আসলে কে ছিল, এটা আজ পর্যন্ত কেউ জানে না। এই বনলতা সেন যে আসলে কে ছিল, আজ পর্যন্ত এটা কেউ জানে না, বুঝতে পেরেছো আমার কথা? ওটাও মনে হয় প্রকৃতি কোনো গোবরের পোকা মোটেই থেকে। না, মোটেই না। বনলতা সেনের বাড়ি কোথায় সেটাও বলে দিয়েছে সে। আমি কিন্তু এক লাইন বলবো এই কবিতাটা তোমাদের। হ্যাঁ, তোমরা কি জানতে চাও? শুনতে চাও? হ্যাঁ। শুনতে চাইলে আমি দু এক লাইন বলতে পারি বনলতা সেন কবিতাটা। হ্যাঁ, বলেন। আমি বলছি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মলয় সাগরে, অনেক ঘুরেছি আমি, বিহঙ্গে উড়ে চলেছি আশ্বিন তারাই রোখে, ত্রিভুজ নগরী অন্ধকারে আমি ছিলাম, আরো অনেক দূরে অজানা অন্ধকারে, আমি ক্লান্ত এক প্রাণ, চারিদিকে জীবনের সমুদ্র সাফেন, আমাকে আমাকে দুই চোখের দেখিয়াছিলে, আমাকে দুই চোখে দেখিয়াছিলে তুমি, বনলতা সেন, বুঝছো? চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, চোখ দুটি সমুদ্রের সন্ধ্যার সতেজ শান্ত, তাহার চুলে লুকাইয়া ছিল ক্লান্তির ছিগ্ন ছায়া, বুঝছো?
হ্যাঁ, এই এই কবিতা এই কবিতাটা কেমন লাগলো তোমাদের একটু শুনি। ভালো ভালো কারণ বুঝিনি না, বুঝতে কি হ্যাঁ, করে আর ওই মোহনা কেন বললো ভালো? না, কবিতা সুন্দর একদম। হ্যাঁ, ওই তো ওই দু একটা কথাবার্তা একটু প্রেম প্রেম মনে হয়েছে, মোহনার ভালো লেগে গেছে, তাই না মোহনা? না, ভালো লাগলো, সুন্দর কেন আছে দেখো। দেখো, এই বনলতা সেন হলো জীবনানন্দের একটা প্রেমের কবিতা, বুঝছো? এন্ড বনলতা সেনের বাড়ি হচ্ছে নাটোরে, এই কথাও লিখে গেছেন, কিন্তু আসলে উনি যে কে সেই কথা বলা হয়নি, বুঝছো? এন্ড এই জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করে হচ্ছে তোমার 1899 সালে। 1899 সালে উনি জন্মগ্রহণ করেন। আর উনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1954 সালে। 1954 সালে উনি মৃত্যুবরণ করেন। উনার মৃত্যু হিসাবে ধরা হয় যে উনি ট্রাম দুর্ঘটনায় মারা যান। ট্রাম দুর্ঘটনায় মারা যান। তবে বেশিরভাগ মানুষ এইটাই ধারণা করেন যে উনি আসলে আত্মহত্যা করেছিলেন, বুঝছো আমার কথা? আচ্ছা, হ্যাঁ, আত্মহত্যা করলো কিসের জন্য? এখন কথা হচ্ছে, আমি এটা বলতে পারি যে উনি আত্মহত্যা করেছিলেন। এখন ভাই, ওর মনের কষ্ট আমি কেমনে বুঝবো কও? ও উনি উনি যদি অসুস্থ হয়ে মরতেন তাহলে না আমি বলতাম যে উনি এইভাবে মারা গেছে, বুঝছো? তা উনারে যদি কেউ ছেঁকা দিয়ে থাকে আর উনি যদি মরে যায়, তা আমি কি করে বুঝবো? তুমি কও, আমারে কও, এটা কি সম্ভব বুঝা? হ্যাঁ, না, সম্ভব হ্যাঁ। না। না, আপনি বলুন যে হলো আত্মহত্যা করেছে এই তা জন্য। আত্মহত্যা তুমি যদি করো তাহলে আমি কি করে বুঝবো তুমি কেন আত্মহত্যা করলে? মানে উনি কি সুইসাইড নোট আমার ইমেইলে দিয়ে গেছিল? হ্যাঁ, জি না, তাহলে আমি কেমনে বুঝবো আসলে ভাই? হ্যাঁ, নোট লিখে যায়। না, উনার সুইসাইড নোট আমি জানি না এই সম্পর্কে, তবে উনি আমার ইমেইলে সুইসাইড নোট দিইনি, যদি দিত আমি তোমাদের বলে দিতাম যে উনি কোন কষ্টে আত্মহত্যা করে, বুঝছো? বুঝলে? হ্যাঁ। তো আসলে এটা একটা বিতর্কিত ইস্যু যে আসলে উনি আত্মহত্যা করে নাই, দুর্ঘটনায় মারা যায়, এটা একটা বিতর্কিত ইস্যু। বাট বেশিরভাগ মানুষ মনে করে যে উনি আত্মহত্যা করেছে, বুঝছো? দেখুন, কবিতাটা পড়লে বুঝবা যে প্রকৃতির প্রেম কি জিনিস। সেই দিন এই মাটি স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। মানে তিনি বলতে চাইছেন যে আমি যেদিন থাকবো না সেদিন কোনো কিছুই থেমে থাকবে না। মানে উনি এটা বলতে চেয়েছেন যে আমি যদি না থাকি তাহলে পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। সেই দিন এই মাটি স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। মানে এই যে নদী এবং এই আকাশের যে নক্ষত্র আছে তার নিচে যে মাঠ আছে, এই মাঠ কিছুই থেমে থাকবে না। এখানে যা চলছে সবকিছুই চলবে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে আর কবে ঝরে। মানে সেদিনও মানুষ স্বপ্ন দেখবে নতুন কিছু করার, নতুন ভাবে চলে যাওয়ার, বুঝছো? আমি চলে যাব বলে চালতা ফুলকে আর ভিজবে না শিশির জলে। এইটা হলো জীবনানন্দের সিগনেচার, সেটা হলো চালতা ফুল। তুমি জীবনানন্দের প্রতিটা কবিতায় তুমি চালতা ফুলের একটা, চালতা ফুল, এরপরে শিশির, এইসবের একটা খুব ভালো একটা কম্বিনেশন দেখতে পাবা। আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজবে না শিশির জলে? মানে আমি চলে যাব, তাই বলে কি চালতা ফুল ভিজবে না? এটা কি কোনো কথা? আমি চলে যাব বলে কি চালতা ফুল ভিজবে না? অবশ্যই ভিজবে, বুঝছো? ভিজবে না শিশির জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাইবে নাকি তার লক্ষ্মীটির তরে? এখন এই যে লক্ষ্মী পেঁচা বলা হয়ে থাকে, যে লক্ষ্মী পেঁচার যারা উপকার করে, লক্ষ্মী পেঁচা তাদের জন্য সবসময় মঙ্গল কামনা করে। তো আমি যেদিন মরে যাব, ওই দিন কি লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর জন্য মঙ্গল কামনা করবে না? অবশ্যই করবে, বুঝছো? তো আমি চলে যাব কি আমি থাকবো তাতে পৃথিবীর কোনো কিছু যায় আসবে না। এইটাই জীবনানন্দ দাশ বলতে চাইছেন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে আর কবে ঝরে, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ, মৃদু কলরব। মানে চারিদিকে শান্ত বাতি যেমন আছে তেমনই থাকবে, ভিজে গন্ধ, মৃদু কলরব সবই থাকবে। খেয়া নৌকা গুলা এসে লেগেছে চরের খুব কাছে। মানে এই লাইনগুলো পড়লে তোমার মনে হবে যে বুকে ফাঁকা ফাঁকা কিছু অনুভব করছে সে, বুঝছো? এই যে খেয়া নৌকা গুলা, এই জিনিসগুলোর দিকে যখনই আমরা তাকাই তখন আমরা কোনো কিছু নেই নেই একটা জিনিস কল্পনা করতে পারি। তো জীবনানন্দ দাশ তার ওই শেষ সময়টাকে কল্পনা করছেন যে খেয়া নৌকা গুলো লেগেছে চরের খুব কাছে। পৃথিবীতে এইসব গল্প সব বেঁচে থাকবে, মানে পৃথিবীতে সব গল্প বেঁচে থাকবে, কোনো কিছুই শেষ হয়ে যাবে না। আবারও চালতা ফুল ফুটবে, আবারও খেয়া নৌকা গুলা এসে পাড়ে ঠেকবে, আবারও বৃষ্টি হবে, আবারও লক্ষ্মী পেঁচা ডাকবে, সবই হবে।
আমার জন্য কোনো কিছুই থেমে থাকবে না। এই যে এশিয়া একটা সভ্যতা, সেই সভ্যতা এখন আর নাই। সেই সভ্যতা ধুলার সাথে মিশে গেছে। ব্যাবিলন, ব্যাবিলন একটা বিখ্যাত সভ্যতা, এই সম্পর্কে গুগলে পড়ে নিবা। ব্যাবিলন, ব্যাবিলন আর নাই। ব্যাবিলন ঠাই হয়ে গেছে, বুঝছো? এখন ব্যাবিলন সম্পর্কে অনেক কল্প কাহিনী আমাদের সমাজে পরিচালিত আছে, এবং এইটা নিয়ে অনেক রূপকথার গল্প প্রচলিত আছে। যে ব্যাবিলনের একটা উদ্যান ছিল, একটা বাগান ছিল, যে বাগানটা আসলে ভাসমান ছিল, মানে আকাশে ভেসেছিল। এবং স্বর্গের যে অপ্সরা গুলা ছিল, অপ্সরা মানে হলো স্বর্গের সুন্দর যে রমণী বা সুন্দর যে মেয়েরা ছিল, যাদের তোমার দেবতাদের তত্ত্বাবধানে থাকতো, এবং যারা স্বর্গে যাবে তারা ওই রমণীদের উপভোগ করতে পারবে। আমরা ইসলাম ধর্মে যে হুর বলি যাদেরকে, তাদেরকে তোমার হিন্দু ধর্মে অপ্সরা বলা হয়। তো ওই অপ্সরারা ওখানে ওই বাগানে এসে ঘুরে বেড়াতো এবং ওই বাগানে এসে গোসল করতো। এমন একটা তোমার কল্প কাহিনী সমাজে প্রচলিত আছে, যে ব্যাবিলন হচ্ছে ওই জিনিসটা, বুঝছো? তো এশিয়া ধুলো হয়ে গেছে, ব্যাবিলন ছাই হয়ে গেছে। এশিয়ার যে সভ্যতা গুলা ছিল, ওই সভ্যতার নিদর্শন আর তুমি খুঁজে পাবা না। হয়তোবা অনেক পুরাতন কিছু মাটির ফলক টলক খুঁজে পাবা, কিন্তু এশিয়ার সভ্যতা গুলো আর পাবা না। এবং ব্যাবিলনকে তুমি তো খুঁজেই পাবা না, ওইটাও হারাই গেছে। তার মানে কি বলতো? এশিয়ার ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে, কোনো কিছুই নাই, সবকিছু চলে গেছে। তারপরও কিছু থেমে থাকেনি, পৃথিবী আবার নতুন ভাবে চালু হয়েছে, আবার নতুন ভাবে শুরু হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। দুইজনে কি আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আমার কথাগুলা কি অনেক কঠিন লাগলো তোমাদের কাছে? না, না। তোমরা কি এই কবিতার মূল যে ভাবটা, এটা কি একদম সম্পূর্ণ বুঝতে পেরেছো বলো তো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, মোহনা বলো, এই কবিতার মূল ভাব কি বুঝতে পেরেছো, যে এই মূল ভাবটা আসলে কি? হ্যাঁ ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছো মূল ভাবটা কি? হ্যাঁ ভাইয়া। আর কি কোনো সমস্যা আছে এই দুইটা কবিতা? আমি যা যা বলেছি ওইগুলা দিয়ে কি তোমরা সৃজনশীল লিখতে পারবা নিজে নিজে? হ্যাঁ, পারবো। মোহনা কি পারবা? না পারলে বলো। না, পারবো ভাইয়া। আচ্ছা, তো এবার বলো যে আমারে তোমরা, আমি যে পড়ালাম আজকে, আজকের ক্লাসটায় আমাদের 10-এ কত দিবা বলো? ভালো করে শিখুন। হ্যাঁ, বলো মোহনা, 10-এ কত দিবা আমারে আজকে পড়ালাম যে? ওকে, 10 মিনিট। মন থেকে বলো, মন থেকে বলো, আমারে খুশি করার জন্য বলতে দশে হবে দশ না। মন থেকে শিখেছি। কত? 10-এ 10। 10-এ 10? ফার্স্ট দিন ক্লাস বাদে এই দুদিনের ক্লাসটা ভালো লাগলো। ফার্স্ট দিন ক্লাস বাদে? তার মানে তুমি অঙ্কে কাঁচা মোহনা, আমি ধরে ফেলাই দিছি। তুমি অঙ্কে কাঁচা মোহনা, তুমি কি অঙ্কে কাঁচা কম্পিউটার? তুমি মোহনা, অঙ্কে কাঁচা। ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। তোমার অঙ্ক ক্লাস আমি ভালো লাগাই ছাড়বো, নেক্সট দিন অঙ্ক ক্লাসও তোমার ভালো লাগাই ছাড়বো, কথা দিলাম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে ওই নিশাত, ওর কাছে আমার শুনতে ভয় লাগছে, ও বলবে ভাই আপনি তো পড়াতেই পারেন। নিশাত, আমি এরকম কিছু বলছি আপনি? নিশাত হ্যাঁ, বলো বলুন। তো, আজকে আমার পড়ানো কি তোমার ভালো লাগছে আসলে? আজকে নেটওয়ার্কের খুব প্রবলেম আছে। নেটওয়ার্কের মানে প্রবলেম? আপনার জন্য নেটওয়ার্কের জন্য। ওই নেটওয়ার্কের জন্য তুমি ভালো বুঝতে পারো নাই? পার্সোনাল তো। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই। তোমরা যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে, ভয় পাওয়ার কিছু নাই। আমার এই রেকর্ডটা তো একটু পরে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আবার দেখবা, বুঝছো আমার কথা? জি ম্যাম। এখন আমার কথা হচ্ছে, এখন আমার যে কথা, আমি যেটা এখন তোমাকে বলবো, সেটা হলো তুমি খুব সুন্দরভাবে আমার উত্তর দিবা যে বাংলা, বাংলা কি পড়ে কি মজা পাইছো? সায়েন্সের স্টুডেন্টে বাংলা পড়াতে পারে না, বুঝছো? তারপরেও আমি যেমনটা পড়ালাম, তোমাদের কি মনে হয়েছে যে আমি পড়াতে পারি না? মোহনা, জি ভাইয়া। তোমার কি মনে হয়েছে যে আমি বাংলা পড়াতে পারি না? হ্যাঁ। এখন আমরা একটু কুইজ কুইজ খেলবো, ঠিক আছে?
আমরা এখন একটু কুইজ কুইজ খেলবো, সেটা হচ্ছে সেই দিনেই মাঠ, তাই তো? জি না। তোমাদের তো জুতা আবিষ্কার আছে, নাই মনে হয়। মোনা। বুঝছো মোহনা, কবিতা মুখস্থ রাখতে হবে। কবিতা মুখস্থ না রাখলে কোনো কাহিনী নাই। বুঝছো, কবিতা মুখস্থ করতে হবে। জীবনে মনে হয় আমি প্রথম তোমারে বলছি যে কবিতা মুখস্থ করতে হবে, এন্ড আমি সবাইকেই বলি, তোমারও বলছি কবিতা মুখস্থই করতে হবে, তাছাড়া কোনো লাইন নেই। আমাকে যে কোনো কবিতা ধরো তুমি, ইন্টারের কবিতা ধরো, এসএসসির কবিতা ধরো, সেটা যে কয় লাইনের হোক, দেখো আমি বলতে পারি কিনা। বুঝছো, আমার কথা বুঝছো তুমি? জি ভাইয়া। তোমরা কি 2 বিঘা জমি পড়ছিলে? হ্যাঁ পড়ছিলাম। তোমার কি মুখস্থ আছে মোহনা 2 বিঘা জমি? আছে, মুখস্থ আছে? ক্লাস 8 এর কবিতা এটা। ছিল বিঘে দুই শুধু মোর বই আর সবে গেছে ঋণে, বাবু বলিলেন বুঝে চলবে। হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হ্যাঁ, তোমার কি মুখস্থ আছে কবিতাটা? হ্যাঁ আছে। কয় কয় লাইন বলো তো? একটু মাঝখানে মুখস্থ, বই পুরোটা মুখস্থ না। এরকম বললে হবে না। এরপরে আমরা আজকে যা পড়ালাম সেই দিন এই মাঠ। এবার স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, কতবার দেখতে হবে খান্ডব দহন। হ্যাঁ প্রথমে যে কবিতাটা পড়ালেন না তেমন। আচ্ছা, এরপরে সেই দিন এই মাঠে মুখস্থ রাখতে হবে। আমি কবিতা কিন্তু মুখস্থ ধরবো নেক্সট ক্লাসে, মাথায় রেখো। একটু বাদুক, বাট মুখস্থ করতে হবে কবিতা। আমি বলছি করতে হবে, যে যা বলে বলুক, আমি বলেছি করতে হবে। আচ্ছা, এবার বলো, খেয়া নৌকা গুলা লেগেছে কোথায়? বলো, অ্যান্সার দাও। তীরের খুব কাছে, চরের খুব কাছে, নরম গন্ধের ঢেউয়ে, নক্ষত্রের তলে, কোথায়? মোহনা বলো। হ্যালো। হ্যাঁ বলো। চরের খুব কাছে। চরের খুব কাছে না তীরের খুব কাছে, বলো। চরের খুব কাছে। আচ্ছা, দেখো, চরের খুব কাছে। এইখানে তুমি যখনই দেখো, কোথায় আছে দেখো তো, চরের খুব কাছে। বুঝছো, চরের খুব কাছে, বুঝছো? তো এইভাবে কবিতা দেখে দেখে আমাদের এমসিকিউ পড়তে হবে। কবিতা দেখে দেখে এমসিকিউ পড়তে হবে, বুঝছো? এইভাবে। এরপরে আমাকে এই পরের প্রশ্নের উত্তর দাও, যে যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্তমণি তব, শোনে মায়া মন্তমণি, এ মায়া মন্তধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? এই এটা তো এই কবিতার না। যাই হোক, জি না, আমি পড়ছি। আচ্ছা। ও ঘুমে যেদিন আমার, সেদিন দু চোখ প্রবেশের, কবিতার না। এটা এই কবিতার? বলো। এই কবিতা এই সেই দিন এই মাঠ কবিতার কোন ভাব ফুটে উঠেছে, বলো। প্রকৃতি নৃত্যটা। দেখো, মোহ ঘুমে। হ্যাঁ বলো, এইটা দুইজনই বলবা, এটা খুব ইম্পর্টেন্ট। মৃত্যু চেতনা। মোহনার কি মনে হয়? প্রকৃতির নৃত্যটা। হ্যাঁ প্রকৃতির নৃত্যটা। দেখো, এখানে কি বলেছে, যে তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা, পাড়া প্রতিবেশী পাবে সব, পাবে কিছু শোক। তার মানে এখানে কিন্তু তোমাকে মৃত্যুর কথাই বলেছে। দেখো, পাড়া প্রতিবেশী পাবে কিছু শোক, তার মানে তার কষ্ট পাবে তুমি মারা গেলে। দেখো, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তো এখানে তোমার মৃত্যুর চেতনাই কিন্তু প্রকাশ পেয়েছে। এটা কিন্তু বরিশাল বোর্ড 2025 সালে আসা প্রশ্ন, বুঝছো? এরপরে দেখো, এইটার উত্তর দাও সবাই। দেখা যাচ্ছে না ভাই। এটার উত্তর দাও।
চলে যাবো বলে। আচ্ছা, ইয়া আমাদের নিশাত বলো কোনটা? তিন। কোনটা? 2 আর 3। আর মোহনা বলো কোনটা? 1 আর 2। 1 আর 2। আচ্ছা দেখো, মোহ ঘুমে যেদিন আমার মুদিবে 2 চোখ, মুদিবে মানে হচ্ছে বন্ধ হবে, বুঝছো? মোহ দিনে যেদিন আমার মুদিবে 2 চোখ, পাড়াপড়শি পাবে কিছু শোক, তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর একটা কবিতা। এই কবিতায় কি ফুটে উঠেছে? সেই দিন আমি চলে যাব, এশিয়ার ধুলো আজ। তো এখানে কিন্তু 1 আর 2 ফুটে উঠেছে, বুঝছো? এশিয়ার ধুলো আজ এখানে কোথায় ফুটে উঠেছে বলো তো? এখানে সেই দিন ওই যে মৃত্যুর দিনের কথা ফুটে উঠেছে, আর আমি চলে যাব এই কথাটা ফুটে উঠেছে, বুঝছো? আচ্ছা এবার বলো এইটা। বলো মোহনা। এখানে আমার পরিচয় কবিতা তো আপনি পড়াননি। ও আচ্ছা, তাহলে বাদ। আচ্ছা এটা বলো। সিরিয়ার বেবিলন। খ। 4 নম্বর। কোনটি অনিত্য? এশিয়া ব্যাবিলন, সোনার স্বপ্নের স্বাদ, লক্ষ্মীপতি গান শিল্পী। ইয়েস, তুমি ঠিক বলছো। মোহনা আছে? আচ্ছা, বলো এটা। বলো। সেদিন এই মাঠ স্তব্ধ হবে না তো জানি। ক। ইয়া বলো, মোহনা বলো। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না তো জানি। 1 নম্বর। আচ্ছা আমি একটু পরে বলি তোমাদেরকে। একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে, আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলে সেই দিন কি আছে যে গান হিম ঘরে। আচ্ছা, 3 নম্বর হবে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। হ্যাঁ ঠিক বলেছো, পৃথিবীর এইসব গল্প চিরকাল বেঁচে থাকবে, বুঝছো? এটা কিন্তু 2025 সালে। মনে রেখো বাংলায় কিন্তু A+ পাইতে ঠেলা আছে, বুঝছো? কোনটা দিয়ে কি বুঝাইছে সেটা যদি বুঝতে না পারো তাইলে কিন্তু বাংলা A+ হবে না। তো বাংলা আমি এই জন্যই এত কষ্ট করে পড়ালাম তোমাদের। এত আমি মহাভারত পর্যন্ত পড়ায় আসলাম শুধু একটা জিনিস বোঝানোর জন্য যে কি দিয়ে কি বুঝাতে চাইছে। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। তো এই জিনিস যদি বুঝতে না পারো বাংলা A+ পাবা না, কোনোভাবেই পাবা না। এটা বলো। 2। 1 আর 2। না, 2 আর 3 হবে। আমার মনে হয় কোনটাই হবে। কেয়া বলো, আমাদের নিশাত বলো।
নিশাত? বুঝতে পারছি না কোন। আচ্ছা, কি বলেছে? একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে, জানি হৃদয়ের পথ চলা শেষ হলে সেই দিন গিয়েছে হিমঘরে, সেদিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের স্বপ্নের অমরত্ব। আচ্ছা, জীবনের ক্ষণস্থায়িত্ব, পৃথিবীর সৌন্দর্যের অবিনশ্বর। আচ্ছা, তো এখানে পৃথিবীর সৌন্দর্য মাঠে, একদিন কুয়াশার মাঠে আমারে পাবে না কেউ খুঁজে, জানি হৃদয়ের পথ চলা শেষ হলে সেই দিন 2 গিয়েছে আর 3 যে। হবে। হ্যাঁ, 2 আর 3 হবে। আচ্ছা, এই নিশাতের কি মনে হয়? নিশাতের কি মনে হয়? নিশাত, 3। দেখো, এখানে কিন্তু মানুষের স্বপ্নের অমরত্ব, মানে মানুষের স্বপ্ন বিষয় কিছু তুমি খুঁজে পাচ্ছ এখানে? হ্যাঁ, না। তাইলে তাইলে তো 2 আর 3 হবে। দেখো, এটা কিন্তু 25 সালে আসা প্রশ্ন, মানে এর আগের বছর, মানে এই বছর এসএসসি পরীক্ষায় আসা প্রশ্ন এটা। বুঝছো? প্রশ্ন কিন্তু যদি ধরতে না পারো তাহলে খুব সমস্যা। আর যশোর বোর্ডের প্রশ্ন কেমন হয়, সিলেট বোর্ডের প্রশ্ন কিন্তু একটু বেলাইন হয়, বুঝছো? সিলেট বোর্ডের প্রশ্ন কিন্তু বাংলা প্রশ্ন বেলাইন হয়। আচ্ছা, সিলেট বোর্ডে, হ্যাঁ, আমার তো স্বপ্নের বলে না। না, সিলেট বোর্ডে বাংলা প্রশ্ন বেলাইন হবেই, এটা মেনে নিতে হবে। আর যশোর বোর্ডের প্রশ্ন তো জীবনে সহজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই সত্যি তো অ্যাড্রেসের মধ্যে প্রশ্ন হার্ড। যশোর বোর্ডের প্রশ্ন সহজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, বুঝছো? আচ্ছা, এটা বলো, সেই দিন এই মাঠে, এইটা বলো, এটা বলো, এই প্রশ্নটা বলো। এটা বলো দুইজনে। গান, হ্যাঁ, স্বপ্ন, ঘ কে গান মনে কে হয়। গান কে বললো? আমি। তুমি। আর সাত কে বললো? হুম। আমি আচ্ছা, তো দুইজনই তো ভুল বললে। গল্প হবে বলো। গল্প? কবিতায় যাও, যখন এরম ঝামেলায় পড়বো তখন কবিতায় যাবা। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, তাহলে চিরকাল কি বেঁচে রবে? গল্প। কি বেঁচে রবে? গল্প। তাইলে তোমরা ভুলভাল বললে কেন প্রথমে? হ্যাঁ, প্রথমে ভুলভাল কেন বললে তোমরা? মনে করতে হবে না। এরপরে বলো এটা। প্রকৃতি। বলো। প্রকৃতি ভাইয়া। আচ্ছা, এটা বলো। প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে? সভ্যতার 3 নাম্বার। 3 নম্বর, প্রকৃতির চিরকালীন সৌন্দর্য, হতাশার আত্মনাদ, ব্যক্তি জীবনের স্থায়িত্ব, সভ্যতার স্থবিরতা। 3 নম্বর। এই ইয়ার কি মনে হয় নিশাতের? 3 নম্বরই মনে। 3 নম্বর সঠিক। এরপরে দেখো, কোন সভ্যতা ধুলো হয়ে আছে বলো? ব্যাবিলেট। হ্যাঁ, এশিয়া। এশিয়া কি? হ্যাঁ। এশিরিয়া ধুলো আর ব্যাবিলিয়ন ছাই, বুঝছো? এশিরিয়া ধুলো আর ব্যাবিলিয়ন। হ্যাঁ। এরপরে এটা দেখো,
প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য। আচ্ছা ইয়া বলো, মোহনা বলো। কোনটা? জীবন প্রবাহ। জীবন প্রবাহ। কোন জায়গায় লেখা জীবন প্রবাহ? প্রথমটা, এই দিন এই মাটি স্তব্ধ হবে না কো জানি, জীবন প্রবাহ। আচ্ছা, সভ্যতার অবস্থান, মানুষের স্বপ্নভূমি, প্রকৃতির সৌন্দর্য, কোনটা? প্রকৃতির সৌন্দর্য। মোটেও না, সেই দিন এই মাটি স্তব্ধ হবে না কো জানি, এটা দিয়ে বোঝানো হয়েছে হলো জীবনের প্রবাহ মাঠ বলতে কি বা বোঝানো হয়েছে? সভ্যতার অবস্থান। সরি সরি, জীবনের প্রবাহ না, সভ্যতার অবস্থান। না না না, আবারও সরি, জীবনের প্রবাহই হবে, জীবনের প্রবাহই হবে, বুঝছো? জীবনের প্রবাহই হবে। হ্যাঁ মোহন? আচ্ছা, জীবনের প্রবাহ এটাই হবে, জীবনের প্রবাহ হবে, বুঝছো? আমি ভুলভাল বলে ফেলাইছি। শোনো কি হয়েছে জানো, ওই লোকজন এদিক ওদিক দিয়ে বুঝলে খুচাখুচি করছে। হ্যাঁ, মানে খুব জ্বালাতনে আছে। তোমাদের কই, মনে করো যারা মনে করো এক সময় খোঁজও নিত না, তারা এখন খোঁচাচ্ছে। হ্যাঁ, এই জন্য মাথামতি কাজ করছে না মাঝে মাঝে, বুঝছো মোহনা? জি। এবার বলো, পৃথিবী যেমন আছে তেমনই পড়ে রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের মিল আছে বলো? এশিয়ার ভূগোল ব্যাবিলন ক্ষয় হয়ে যায়। আচ্ছা, এশিয়ার ধুলোয়াজ এশিরিয়া ধুলোয়াজ ব্যাবিলিয়ন হাই হয়ে আছে, এটা ইয়া ইয়া হ্যাঁ, বলো, এটাই। ওই নিশাত। নিশাত, তোমার ওইটা মনে হয়? জানি না। না জানলে কি করে হবে নিশাত, ফাঁকিবাজি করা যাবে না নিশাত একদম। এটা দেখো, এরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে এই প্রশ্নটা। চার ঘ হবে। সিরিয়া ধুলোয়াজ ব্যাবিলন ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, তো আচ্ছা। এইটা তো তোমার পৃথিবী সুন্দর চেয়ে চলে যেতে হবে, তো এটা তো চলে যাওয়া বোঝা আছে তার মানে। আচ্ছা মোহনা, তুমি কি বুঝতে পারছো প্রশ্নের কোয়ালিটি কি রকম হবে? জি ভাইয়া। তোমার কিন্তু কোনোভাবেই আলতু ফালতু প্রশ্ন দেবে না, তোমাকে প্রত্যেকটা লাইন তুলে দিয়ে বলবে যে এইটা দিয়ে কি বুঝাইছে। এখন তুমি যদি আমি যেমন পড়াইছি এইভাবে তুমি যদি না বোঝো, তাহলে কিন্তু তুমি জীবনেও বুঝতে পারবে না ওই লাইনটা দিয়ে কি বুঝাইছে, তাই না? জি। আচ্ছা, আমি কি তোমার একটু বেশি বাড়াই বলছি বলো তো? না। আচ্ছা, তো আমি যেভাবে তোমাকে। কবিতাটা বুঝি না। হ্যাঁ, কবিতাটা বুঝি না। শুনবো। তুমি কবিতাটা বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, না বুঝলে কোনো প্যারা নেই, কোনো সমস্যা নাই, আমি আবার বুঝাবো। তোমরা যদি না বোঝো, যতবার না বুঝবো ততবার বুঝাবো, কোনো সমস্যা নেই। তোমরা আগে একবার রেকর্ডটা আবার দেখবা, যদি না বুঝো তখন আমি আবার নেক্সট দিন পড়াবো। কতদিন বুঝবা না বলো, আমি ততদিন পড়াবো, কোনো সমস্যা নেই, এইসব নিয়ে টেনশন নিবা না, ঠিক আছে? তাইলে এই যে প্রশ্ন সলভ, এই প্রশ্ন সলভের গুরুত্ব বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তো এখন কথা হলো, আমি তোমাদের যেভাবে আজকে বাংলা পড়াইছি, তুমি কি এইভাবে বাংলা আগে পড়ছো কারোর কাছে? না, সত্যি? বাংলা তো আপনার বেসিক্যালি প্রশ্ন পড়ায় আর প্রশ্ন মুখস্থ করতে দেয়, কিন্তু বুঝে পড়ায়নি। ও আচ্ছা, নিশাত, তোমার মতন পাবলিক আরেকটা পাইছি দেখছো? নিশাত, আরে মানে তোমার যেরকম সব মুখস্থ করাই গেছে সেই রকম আরেকটা পাবলিক, এই যে। তো দেখো, পৃথিবী যেমন তেমনই পড়ে রবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতায় কি প্রকাশ পেয়েছে বলো? এক দুই। অসত্যি। এক আর তিন। আচ্ছা, কি না না ধরনের না না, অসত্যি। অবিনশ্বর সৌন্দর্য, মানে অবিনশ্বর মানে যেটা শেষ হবে না, মানব জীবনের হ্যাঁ, দুই। দুঃখবোধ,
মানব জীবনের দুঃখ বোধ প্রকৃতির অন্ত সার শূন্যতা। বলো কোনটা? এক আর দুই। এদিকে। হ্যাঁ, রুবান? আচ্ছা বুঝছো তোমরা? হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে এই যে অন্তঃসার শূন্যতা, এটার মানে কি বলো? হ্যাঁ, বলো অন্তঃসার শূন্যতা মানে কি বলো? জানি না। মোহনা বলো। অন্ত হ্যাঁ, মোহনা আমাকে বলো তো অন্তঃসার শূন্যতা মানে কি? বলো। জানি না, আপনি একটু বলেন। মোহনা, হ্যাঁ মোহনা, তুমি কি বলছিলে? 1 আর 3? হ্যাঁ, উত্তর সঠিক বলেছো তুমি, 1 আর 3ই হবে আনসার, বুঝছো? আচ্ছা এশিয়ার ধুলো আজ, দেখো এশিয়ার ধুলো আজ কিসের প্রতীক বলো? জানি না। দেখো নিচে লেখা আছে। তোমার সৌন্দর্য। শাশ্বত প্রকৃতি, বিচিত্র বিবর্তন। কাজটা তো প্রকৃতির। শাশ্বত প্রকৃতি হবে। বিচিত্র বিবর্তন। এশিয়া ধুলো আজ মানে কি? শাশ্বত প্রকৃতি নাকি বিচিত্র বিবর্তন কোনটা? নাকি বিচিত্র বিবর্তন। নাকি ক্ষয়িষ্ণু সভ্যতা কোনটা? এই তোমাদের কি সবার তাই মনে হয়? আমার তাই মনে হয়। মোহনার কি মনে হয়? হ্যাঁ, বুঝলাম না। সহিংস সভ্যতা বলুন। ক্ষয়িষ্ণু সভ্যতা, হ্যাঁ তোমার কথাই ঠিক আছে, ক্ষয়িষ্ণু সভ্যতা মানে সভ্যতার ক্ষয় হয়ে যাওয়া, এটাই। আচ্ছা মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয় বলো এটা? মঙ্গল বার্তা লক্ষ্মী পেঁচা, ঠিক আছে। বলো এবার। সেই দিন এই মাঠ কবিতার চরণে সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে, সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে। হ্যাঁ, এশিয়া, ঠিক আছে। আচ্ছা সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি? মানব সব প্রকৃতি সৌন্দর্য চিরস্থায়ী। মানবের মৃত্যু চেতনা না। প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী, এটাই হবে অ্যান্সার। এবার তোমাদের বলি প্রশ্নগুলো কি এখন সহজ লাগছে না প্রথমগুলো সহজ ছিল? এখন সহজ। হ্যাঁ, এর কারণ হচ্ছে 2023 সাল মানে তুমি যত আগেই যাবা, যত পিছনের দিকে যাবা তত প্রশ্ন সহজ ছিল। কিন্তু তোমার এই সামনের প্রশ্নগুলা কেন জানি অনেক কঠিন করেছে। তো 26 সালের প্রশ্ন আরো কঠিন হবে, 27 সালের প্রশ্ন তার চাইতেও কঠিন হবে। তো প্রস্তুত থেকো, বুঝছো? দেখো 23 সালের প্রশ্ন সহজ, 25 সালের প্রশ্ন আরো কঠিন, 24 সালের প্রশ্ন কঠিন। তো 26 সালের প্রশ্ন আরো কঠিন হবে, 27 সালের প্রশ্নও কঠিন হবে। বলো সাহিত্যের আধুনিক জীবনের চেতনার কবি কে? হ্যাঁ, আচ্ছা এবার বলো কবি শিশির জলে কোন ফুল ভেজার কথা বলেছে?
ফুল। চালতা ফুল। আচ্ছা বলো, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল এখানে কি প্রকাশ পেয়েছে? প্রকৃতির নিত্যতা, সুন্দর জগতের সুন্দরতা। তিনটে। তিনটেই হবে। আচ্ছা, তো এরপরে বলো যে এইটা এইটা কি হবে বলো? পৃথিবীটা কেউ চিরস্থায়ী নয়। পৃথিবী। কেউ চিরস্থায়ী নয়। আচ্ছা বলেছে একা তিন হবে। এক আর তিন হবে। পৃথিবী হুম। অবিনশ্বর। আচ্ছা, এবং পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। তো তিন হবে। এক আর তিন হবে। এক আর তিন শুধু হবে। তিন। শুধু তিন? শুধু তিন না এক আর তিন, ভালো করে বলো। এক আর তিন। এক আর তিন। এক আর তিন, ঠিক আছে, এক আর তিনই হবে। এবার বলো এটা। সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ। হ্যাঁ। তোমাদের কালকে কিন্তু পরীক্ষা আছে, মনে আছে তো? হ্যাঁ ভাই, বাংলা। হ্যাঁ। বাংলাতে পরীক্ষা। হ্যাঁ, এবং এই শুক্রবারে কিন্তু সিকিউ পরীক্ষা হবে, মাথায় রেখো। কেন? এই কেন মানে? কেন মানে? বাংলা পরীক্ষা দিবা না তোমরা? ইংলিশ পরীক্ষা দিবা না? অঙ্ক পরীক্ষা দিবা না? এইগুলা কি সাবজেক্ট না? সিকিউ পরীক্ষা না দিলে শিখবে কিভাবে? দিতে হবে পরীক্ষা। কি বলো বলো? বায়োলজি পরীক্ষাটা ফার্স্ট। কি বাজে, একটু কম করে করো বুঝলে নিশাত। ফাঁকিবাজি একটু কম করে করো। সপ্তাহ বাড়িতেই থাকবো। তা কনে থাকবে তুমি এক সপ্তাহ? তুমি বাড়িতে বসে অনশন করো, হ্যাঁ? আমি আর সহ্য করতে পারছি না ভাইয়ার ভাইয়ার জ্বালাতন। ঠিক আছে, অনশন করবা যে আমি কিছু খাবো দাবো না, অনশন। ঠিক আছে। কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন বলো? আচ্ছা, সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি জীবনানন্দ দাশ কি বুঝিয়েছেন বলো? যে প্রাকৃতিক সৌন্দর্য নিত্যতা। প্রাকৃতিক সৌন্দর্যের নিত্যতা। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তোমরা তো তাহলে মোটামুটি বুঝছো দেখলাম। আচ্ছা, তো আমি এখন যেটা দেখছি যে তোমরা মোটামুটি বুঝেছো, তাই না? হ্যাঁ। দুইজনই তো বুঝছো, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে দুইজনে যদি বুঝে থাকো এটা তো খুব ভালো, খুবই ভালো। তো এখন তাহলে আজকের মতন আমরা ক্লাস এখানে শেষ করবো। আর কি কোনো প্রশ্ন আছে কারো? যে কোনো বিষয় নিয়ে? হ্যাঁ।